আর জুডিশিয়াল অফিসার যাদের 10 বছরের বিচারিক অভিজ্ঞতা তারাও হাইকোর্ট ডিভিশনের অর্থাৎ তাদের আলাদা করে লোয়ার কোর্টে হওয়ার কথা নাই। যারা জুডিশিয়াল অফিসার আছে তিনি হাইকোর্ট ডিভিশন করতে পারবেন সম্পর্কে তাকে জুডিশিয়াল অফিস করতে হবে। Completion of curriculum under senior advocate आगे हो सकता है। जो senior advocate माने के senior IGP अंदर आके इसका सब सुप्रीम कोर्ट एक practitioner lawyer বা তার হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সুপ্রিম কোর্ট হবে এরপর তাকে হাইকোর্ট ডিভিশন পরীক্ষা দিতে হবে এগুলো সেটা দিতে আমরা পাই না এটা বারবার দেশে পাস করে তাহলে আপনি হাইকোর্ট ডিভিশন পরীক্ষা হবে হাইকোর্ট ডিভিশন আইনজীবী হিসেবে প্র্যাকটিসে উপনীত হবে after 1 year of such permission যখন আপনি হাইকোর্ট ডিভিশনের পারমিশন পরীক্ষা পাস করবেন পাস করে অ্যাপ্রোচ করে আপনি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি টোটাল মেম্বার হতে পারবেন আফটার ইন্টারভিউ অর্থাৎ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তার ইন্টারভিউ দিবে ইন্টারভিউটা কখন দিবে হাইকোর্ট ডিভিশনের অনুমতি পরীক্ষায় পাস করার 1 বছর আমরা 1 বছর তাকে প্রফেশনাল হতে দেশের সুপ্রিম কোর্টের নিয়ম তাকে শিখতে হবে তারপর তাকে বার মেম্বার হবে তার মানে হচ্ছে আপনি যদি সংক্ষেপে বলে হাইকোর্ট ডিভিশনের লয়ার হতে অ্যাডভোকেট হতে কি লাগবে তাকে সাবজেক্ট হতে 2 বছরের প্র্যাকটিস এক্সপেরিয়েন্স লাগবে কারণ তাকে অ্যাডভোকেট হতে হবে রাইট এলিজিবিলিটি আছে তাকে অ্যাডভোকেট হতে হবে লোয়ার কোর্ট এন্ড সাবজেক্ট হতে ইউজার এক্সপেরিয়েন্স লাগবে বেস্টার বা এলএলবি থেকে 50% মার্কস সহ তার 1 বছর বলে এনাম তারপর আপনার সিনিয়র অ্যাডভোকেট আমাদের সুপ্রিম কোর্টে তাকে প্রিভিলেজ দিতে হবে তাকে ছাত্রত্ব গ্রহণ করতে হবে ছাত্রত্ব 1 বছর তাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এরপর তার সে রেজিস্ট্রেশন করবে পরীক্ষা দিবে এখানে এবং বাইরে থেকে কোয়ালিফাই করবে কোয়ালিফাই করার পরে সে প্র্যাকটিস করতে পারবে মেম্বার হতে পারবে আফটার 1 ইয়ার বুঝে গেছে আমি এগুলো সিকিউরিটি বা কাউন্সিল অর্ডার করতে আছে অ্যাপিলেট ডিভিশন হাইকোর্ট ডিভিশনের উপরে আর ডিভিশন আছে হচ্ছে আপিল বিভাগে হাইকোর্ট ডিভিশনে যে প্র্যাকটিস করার অনুমতি পেয়েছে সে আপিল বিভাগে প্র্যাকটিস করতে পারবে সাবঅর্ডিনেট করে দিন অনুমতি পেয়েছে মানে হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করতে পারবে না তাহলে তো অনুমতি না হাইকোর্ট ডিভিশনের যে অ্যাডভোকেট মানে অ্যাপিল ডিভিশনে যেতে পারবে না তাহলে অ্যাপিল ডিভিশনে অনুমতি না তাহলে অ্যাপিল ডিভিশনের আইনজীবী বিভাগ হবে এটি কথা বলা আছে অ্যাপিল ডিভিশন রুলস 1988 এটি পদ্ধতি অর্ডার 5 অর্ডার 4 যে যেটা হচ্ছে not less than 5 years of practicing experience in the haikot division এটার জন্য আলাদা কোনো বিজ্ঞান নাই তবে সত্যতা হচ্ছে আমি হাইকোর্ট ডিভিশনে কমপক্ষে 5 বছরের প্র্যাকটিস এক্সপেরিয়েন্স থাকলে সে অ্যাপিলেট ডিভিশন আইনজীবী হওয়ার জন্য আলাদা তবে এখানে আলাদা পরীক্ষার সিস্টেম নাই অর্থাৎ এই শর্ত পূরণ হলে তাকে অ্যাপিলেট ডিভিশন আইনজীবী করা হবে A person not enrolled in the appellate division may appear with a special permission. অর্থাৎ হাইকোর্ট ডিভিশনে একজন আইনজীবী appellate division প্র্যাকটিস অ্যাপিয়ার করতে পারবে নিয়মিত না মাঝে মাঝে ওই পরীক্ষা বিশেষ কিছু দেখতে পারবে তবে একটু তাকে পারমিশন নিয়ে যেতে হবে নর্মালি appellate division মামলা পরিচালনা করবেন আপিল বিভাগে যারা আইনজীবী হিসেবে নিযুক্ত আছেন তারা যাদের কমপক্ষে 5 বছরের হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস এক্সপেরিয়েন্স আছে তারপরে এই অ্যাপিলেট ডিভিশনের মধ্যে যারা সিনিয়র তো আরেকটা প্রসেস আছে সিনিয়র এটা রুল সিস্টেমে বলা হচ্ছে as senior advocate cannot enroll as advocate on the court তারপর হচ্ছে যে অ্যাডভোকেটস মধ্যে স্টেট একজন জিনিস করছে তাহলে প্রসিডিউর করবে রাষ্ট্রপক্ষে আইনজীবী রাষ্ট্রপক্ষে একইভাবে রাষ্ট্রপক্ষে নিম্ন আদালতে যেমন আইনজীবী রয়েছে হাইকোর্ট ডিভিশন লাফেজ সব পাওয়া तो मुझे दिया तो मैंने वीडियो को दी एडवोकेट फॉर द स्टेट राष्ट्रपक्ष जो मामला है राष्ट्रपक्ष সুপ্রিম কোর্টে আইনজীবী আছে তাহলে নিম্ন আদালতে যে আইনজীবী আছে এদেরকে বলা হয় প্রসিকিউটরস
পাবলিক প্রসিকিউটরস বা পিপি। পাবলিক প্রসিকিউটরের মধ্যে যিনি প্রধান তাকে বলা হয় জেলা পাবলিক প্রসিকিউটর বা শুধু পাবলিক প্রসিকিউটর। এটা নিচে আছে এডিশনাল পাবলিক প্রসিকিউটর, তার নিচে আছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এপিপি। এপিপি এডিশনাল এবং হচ্ছে পাবলিক প্রসিকিউটর। একইভাবে সুপ্রিম কোর্টে যারা রাষ্ট্রপতি এদের হচ্ছে সবাই নিচে আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এএজি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডিএজি, এডিশনাল অ্যাটর্নি জেনারেল এএজি এবং অ্যাটর্নি জেনারেল। কারণ প্রত্যেকটি নিচে নামে অ্যাটর্নি জেনারেল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। এদের নিয়োগ হয় এটা কথা বলা আছে আমাদের যেমন অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 64 এ অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। কি বলছে? That the state shall appoint a person who is qualified to be appointed as a judge in the Supreme Court to be Attorney General of Bangladesh. অর্থাৎ সুপ্রিম কোর্টের জাস্টিস হওয়ার জন্য উপযুক্ত একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান, আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট করেন। সুপ্রিম কোর্টের জাস্টিস হওয়ার উপযুক্ত এটি কথা বলা আছে আর্টিকেল 96 অফ অর্থাৎ বিভিন্ন আদালতে অবশ্য আদালতে ট্রেনিং অথবা একজন বিচারক যিনি 10 বছরের বিরুদ্ধ সম্পর্ক তাকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে অ্যাপয়েন্ট করা যায়। সো আন্দালিপ ওই আন্দালিপ অ্যাটর্নি জেনারেল যোগ্যতা হচ্ছে সুপ্রিম কোর্টের জাস্টিসের নাহিদ বেকার চলে যা তুমি থ্যাংক ইউ সো মাচ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। right of the audience of the Attorney General অর্থাৎ যে ভোকেশনালি রাইট রাষ্ট্রপক্ষ আইনজীবী হিসেবে অ্যাটর্নি জেনারেলকে আগে শোনার অধিকার থাকে। অন্যান্য সুপ্রিম কোর্টের ছিল রাষ্ট্রের প্রধান অ্যাটর্নি জেনারেল, তাহলে তার সবার আগে উনি নিজে শুনানি করা বিশ্বাস করার ক্ষমতা অধিকার অ্যাটর্নি জেনারেল থাকবে। এই কথা বলা আছে আর্টিকেল 26 সাবজেক্ট 1 এর বাইরে এবার নিচে আছে যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। পাবলিক প্রসিকিউটর তাহলে এটা হলো বিভিন্ন আদালতের পাবলিক প্রসিকিউটর ক্রিমিনাল কেস এই সেশন ট্রাইব্যুনালের জন্য একটা জেলা আর একটা সেকেন্ড ট্রাইব্যুনাল ডিউটি, যেটা আমরা আগে বুঝছিলাম একজন জেলা জজ আর একজন হচ্ছে ট্রাইব্যুনালের জজ থেকে তিনি ইকুইভ্যালেন্ট জেলা জজ স্পেশাল কোর্টের কারণে যেমন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যিনি বিচারক উনি যদিও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিন্তু ওনার মর্যাদা হচ্ছে এই জেলা জজের ইকুইভ্যালেন্ট সন্তানের ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল এরকম যে ট্রাইব্যুনাল যেগুলো আছে এই ট্রাইব্যুনালের যিনি বিচারক তিনি জেলা জজ পদে মর্যাদা একইভাবে পাবলিক প্রসিকিউটরের মধ্যে একটা থাকে জেলা পাবলিক প্রসিকিউটর, জেলা প্রসিকিউটর যারা আছে তাদের প্রধান, আবার ট্রাইব্যুনাল আলাদা আলাদা থাকে আলাদা আলাদা প্রসিকিউটর, যেমন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর, সন্ত্রাস বিরোধী দমন আইনের ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর, সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এভাবে। আবার মহানগর সেশন জাজ কোর্টের পাবলিক প্রসিকিউটর থাকে, এডিশনাল পাবলিক প্রসিকিউটর। কিন্তু জেলার মধ্যে থাকে কি জেলা পাবলিক
আর যিনি ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ওনার পদমর্যাদা আর জেলা পাবলিক প্রসিকিউটর পদমর্যাদা এর নিচে আছে হচ্ছে যে এডিশনাল এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর আর এগুলো ক্রিমিনাল কেস প্রসিকিউশন শব্দটা হচ্ছে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে বলা হয় whatever সিভিল কেসে যদি প্রসিকিউট করে তাকে বলা হয় জেনারেল প্লিডার্স বা জিপি জেনারেল প্লিডার্স মানে সেশনস কোর্টে প্রসিকিউশন প্রসিকিউটর আর কাজ করে ট্রাইব্যুনাল আর সিভিল কেসে কাজ করে জেনারেল প্লিডার্স বা জিপি সিভিল কেস জেনারেল আর ম্যাজিস্ট্রেট কোর্টে কিছু প্রসিকিউটর থাকে স্টেট ম্যাজিস্ট্রেট সিআর মামলা যেগুলো হয় এরা কিন্তু অ্যাডভোকেট না যারা কাজ করে তাদেরকে বলা হয় সিএসআই বা সাব ইন্সপেক্টর তারা এডিশনাল যারা প্রসিকিউটর শুরু করে তাদেরকে বলা হয় সিএসআই বা সাব ইন্সপেক্টর কোর্টের ভিতরে কিছু অর্থাৎ যেগুলো জিআর মামলা আমরা জানি যে ডিফারেন্স বিটুইন জিআর মামলা আর জিআর মামলার ক্ষেত্রে পেশকারের মধ্যে পেশ করে ম্যাজিস্ট্রেটের সামনে জিআর মামলা আর সিআর মামলা যদি হয় সিআর মামলার ক্ষেত্রে এটা সরি আমি উল্টা বলছি সিআর মামলার ক্ষেত্রে পেশ করবে হলো পেশকার আর যেটা জিআর মামলা যেটা থানার মধ্যে যেটা মামলা দায়ের করা হয়েছে ওই মামলার মধ্যে পেশ করবে হচ্ছে সিএসআই বা সাব ইন্সপেক্টর একই সাথে উনি কিন্তু প্রসিকিউটর হিসেবে কাজ করেন কিন্তু উনি কিন্তু অ্যাডভোকেট এবং ওনার কিন্তু আবার বস থাকে যেমন সিএসআই যেমন আছে কোর্টে ওনার কোনো কোর্টে গেলে দেখবা কোর্টের সাথে লাগানো একজন কিন্তু অ্যাডিশনাল এসএল কমিশনার থাকে লেখা থাকে এসএল কমিশনার প্রসিকিউশন ব্র্যাকেটে সাইন করতে থাকে এসএল কমিশনার ব্র্যাকেটে লেখা প্রসিকিউশন ওটা তো লয়ার কিন্তু লয়ার তার মানে জিআর মামলার ক্ষেত্রে উনি কি করে প্রসিকিউট করে বা প্রসিকিউশন হ্যান্ডেল করে এটা কোর্টে প্রস্তাব করা হলো সাব ইন্সপেক্টর তো এটা হচ্ছে অ্যাডভোকেটস ফর দ্য স্টেট আমি যদি একটু সামারাইজ করি অ্যাডভোকেটস ফর দ্য স্টেট এটা নিয়ন্ত্রিত হচ্ছে সুপ্রিম কোর্টের আছে অ্যাটর্নি জেনারেল সবার উপরে অ্যাটর্নি জেনারেল নিয়োগ পোস্ট কনস্টিটিউশনাল আর্টিকেল 16 নিয়োগের কথা বলা হয়েছে এবং আর্টিকেল 16 বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের একজন জাজ হওয়ার জন্য নিয়োজিত তো এরকম একটা ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল প্রধান আইন করা হবে এটা নিচে আছে আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ওনারাও রাষ্ট্রপতি নিয়োগ করা হবে কিন্তু ওনাদের নিয়োগ কিভাবে হবে কোন যোগ্যতায় হবে এটা আমরা একটু দেখবো এটা প্রবলেম আর জেলা পর্যায়ে আমরা তিন ভাগে ভাগ করতে পারি জেলা পর্যায়ে হচ্ছে একটা হচ্ছে পুরো জেলা বা সেশনস কোর্টগুলো যিনি যারা পাবলিক প্রসিকিউটর তারা সভাপতি আছেন জেলা পাবলিক প্রসিকিউটর এর নিচে আছেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর সেশনস কোর্ট আর ট্রাইব্যুনালও একই ট্রাইব্যুনালও আলাদা প্রসিকিউটর আছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর ট্রাইব্যুনাল ডেপুটি প্রসিকিউটর আর ম্যাজিস্ট্রেট কোর্টে আছেন হচ্ছে কোর্ট সাব ইন্সপেক্টর সিএসআই পুলিশ ওই জায়গায় প্রসিকিউশনের কাজ করে আর সিভিল কেসের ক্ষেত্রে হচ্ছে জিপি বা জেনারেল এখন প্রশ্ন হলো যে লয়ার শব্দ ডিসকাস করবো অ্যাডভোকেট এই সকল রিলেশনশিপ অ্যাডভোকেট কারা অ্যাডভোকেট হতে পারবে কারা অ্যাডভোকেট হতে পারবে না এটা আমাদের বার কাউন্সিল অর্ডার এবং লিগ্যাল প্র্যাকটিশনার্স অর্ডার অফ 1970 আর্টিকেল 37 যারা ডিসকোয়ালিফাইড if he was dismissed from service of government যদি তাকে সরকারি চাকরি থেকে যদি বরখাস্ত হয়ে যায় সে অ্যাডভোকেট হয় or of a council statutory corporation অথবা যদি পুলিশে সরকারি কর্পোরেশনের চাকরি যদি অপটেবিলিটি বহিষ্কার হয়ে থাকে হবে না on a charge involving moral turpitude নৈতিক স্খলন জড়িত কোনো অপরাধের দায়ে যদি কোনো সরকারি চাকরি বা কর্পোরেশন রাষ্ট্র একটা কোনো প্রতিষ্ঠান থেকে দেশে বহিষ্কার হয় unless a period of 2 years has elapsed since his dismissal অর্থাৎ নৈতিক অবক্ষয় বা নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে সরকারি বা কর্পোরেশনের কোনো চাকরি থেকে
কোনো ব্যক্তি বরখাস্ত হয়ে থাকলে সে বরখাস্তের সময় 2 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত সে অ্যাডভোকেট হতে পারবে না। আমার 2 বছর পরে he has been convicted for an offense অথবা তাকে আদালত দণ্ড দিয়েছে কি দণ্ড দিয়েছে involving moral তার কিছু পলিটিক্যাল কারণে দণ্ড দিয়েছে unless a period of 5 years of such less period as the government may by resolution of specified সাধারণভাবে 5 বছর অর্থাৎ নৈতিক স্কলারজনিত কারণে আদালত তাকে দণ্ড দিয়ে থাকলে সে দণ্ডের 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত অথবা বিশেষ ক্ষেত্রে সরকার যদি আইন করে বলে দেয় যে সম্পত্তি অতিক্রম করতে হবে তাহলে সেক্ষেত্রে যদি অ্যাপ্লাই হবে অতিক্রম না হওয়া পর্যন্ত সে নিতে পারবে না তার মানে শুধুমাত্র 2 ক্ষেত্রে অ্যাডভোকেট দিতে পারবে না যদি বরখাস্ত হয়ে যায় সরকারি চাকরি থেকে 2 বছর অতিক্রান্ত না হলে দিতে পারবে না আর যদি দণ্ডিত হয়ে যায় 5 বছর অতিক্রান্ত না হলে অ্যাডভোকেট দিতে পারবে না। এখন এটা আমরা যদি দেখি যে বাংলাদেশে কি সিস্টেমে অলরেডি আমি আলোচনা করছি একজন লয়ার ল প্র্যাকটিস নানাভাবে করতে পারে একজন হচ্ছে লোয়ার বা সাবঅর্ডিনেট পরীক্ষা করে দিতে হাইকোর্ট ডিভিশনে যে এজি বা ডিএজি বা এসিস্ট্যান্ট জেনারেল হিসেবে কি করবে কাজ করবে অর্থাৎ তারা রাষ্ট্রীয় আইন কর্মকর্তা হিসেবে অ্যাডভোকেট কাজ করতে পারে অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল লোয়ার কোর্টের সাধারণ অ্যাডভোকেট হিসেবে কাজ করতে তারা রাষ্ট্রীয় আইন কর্মকর্তা হিসেবে পিপি এপিটি হ্যাঁ এডিশনাল হিসেবে কাজ করতে পারে আবার একজন অ্যাডভোকেট পিপিএফ তারা করছে একজন অ্যাডভোকেট ধরনের বাংলাদেশে প্র্যাকটিস আছে দুইভাবে সে তার সার্ভিস দিতে পারে একটা হচ্ছে ইন হাউস লয়ার in-house lawyer মানে হলো সে অ্যাডভোকেট হচ্ছে কিন্তু সে কোর্টে যাবে সে চেম্বার প্র্যাকটিস করবে অর্থাৎ সে চেম্বারের মধ্যে বসে বসে শুধু কি করবে ড্রাফট করবে লিগ্যাল ওপিনিয়ন দিবে কনসালটেন্সি করবে হ্যাঁ মতামত দেবে বিভিন্ন ড্রাফট করবে হ্যাঁ বিভিন্ন চুক্তিপত্র তৈরি করবে বিভিন্ন নোটিশ দেবে সে একাই কাজ করবে কিন্তু সে শুনানি করবে কোর্টে হাজির হবে ওইটাও কিন্তু এক ধরনের অ্যাডভোকেসি যদিও তার অধিকার আছে তার ক্ষমতা আছে সে চাইলে কোর্টে অ্যাপিয়ার করতে পারে কিন্তু বাংলাদেশে অসংখ্য অ্যাডভোকেট আছে যারা কোর্টে যায় যারা চেম্বার কি করে চেম্বার প্র্যাকটিস করে এদেরকে বলা হয় ইন হাউস লয়ার। ইন হাউস লয়ার আবার এর অপোজিট হচ্ছে লিটিগেশন মানে হচ্ছে যে ফাইনাল লয়ার অর্থাৎ যে চেম্বারে কাম করে কোর্টে শুনানি করে এরা হচ্ছে এটাকে বলা হয় লিটিগেশন লয়ার লিটিগেশন মানে হচ্ছে যারা কোর্টে শুনানি করে তার মানে বিষয়টা এরকম না যে লিটিগেশন লয়ার ইন-হাউস লয়ার করতে পারবে না বা ইন-হাউস লয়ার লিটিগেশনে যেতে পারবে না চাইতে পারবে সব একটা অ্যাডভোকেট হতে পারবে এখন এরকম অনেক আইনজীবী আছে যারা অ্যাডভোকেট না যারা ইন-হাউস লয়ার তারা কিন্তু কোর্টে অ্যাপিয়ার করা বা লিটিগেশন করা শুধু নাই অর্থাৎ আমার ল ডিগ্রি আছে কিন্তু আমার কি নেই অ্যাডভোকেটশিপ নেই তাহলে আমি ইন-হাউস লয়ার আমাকে ড্রাফট করতে পারি লিগ্যাল ওপিনিয়ন দিতে পারি অনেক আছে অ্যাডভোকেটশিপ দিতে পারে না আরে ইন-হাউস লয়ার আবার অনেক অ্যাডভোকেট হওয়ার পরেও ইন-হাউস লয়ার করে তার সাথে কথা বলতে অভ্যস্ত না বা এক্সপার্টিস কথা বলতে জানে না in-house lawyer হওয়ার জন্য অ্যাডভোকেট হওয়া জরুরি না কিন্তু অ্যাডভোকেট ও in-house lawyer হতে যেটা হচ্ছে বিষয়টা তো কিছু না আচ্ছা এর বাইরেও একজন ল গ্র্যাজুয়েট ঠিক আছে অ্যাডভোকেট তার নানান ভাবে এই লয়ারিং সার্ভিস দেওয়ার সুযোগ আছে যেমন একটা হচ্ছে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বা সংক্ষেপে বলা হয় আইনজীবী যারা আয়কর আইনজীবী বলা হয় আয়কর আইনজীবী হওয়ার জন্য আইন ল ডিগ্রি থাকা অথবা অ্যাডভোকেট হওয়ার জন্য একজন অ্যাডভোকেট একই সাথে আয়কর আইনজীবী হতে পারে হওয়ার জন্য আয়কর আইনজীবী হওয়ার জন্য একজন অ্যাডভোকেটের কাজটা খুবই সহজ তাকে হলো ওই ইনকাম ট্যাক্স যে বার আছে আইনজীবী সমিতি আছে ওখানে গিয়ে তাকে মেম্বারশিপ নিতে হবে পরীক্ষা নাই ওখানে আইনজীবী আয়কর আইনজীবী যে সমিতি আছে ওখানে সমিতির মেম্বার হওয়ার উদ্দেশ্যে আয়কর ইনকাম ট্যাক্স কনসালটেন্ট ডিভিশন আছে
ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার্স ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার্স আর ইনকাম ট্যাক্স কনসালটেন্টের মধ্যে ডিফারেন্স আছে প্র্যাকটিশনার যখন আমি শব্দটা ব্যবহার করব তখন কিন্তু তাকে একটা কি লাগবে সার্টিফিকেশন লাগবে অর্থাৎ তাকে আয়কর আইনজীবী হইতে হবে আয়কর আইনজীবী অর্থাৎ কেউ যদি অ্যাডভোকেট ছাড়া আয়কর আইনজীবী হতে চায় বা ল ডিগ্রি ছাড়াও সে আয়কর আইনজীবী হতে পারে এটা আলাদা রিকোয়ারমেন্ট আছে আমাদের ইনকাম ট্যাক্স যে ল আছে যে ইনকাম ট্যাক্স লয়ের মধ্যে বলে দেওয়া আছে সুতরাং আইনজীবী আমরা বলতে পারি যে একজন অ্যাডভোকেট আইনজীবী হতে পারে কিন্তু আইনজীবী অ্যাডভোকেট হবে না যতক্ষণ পর্যন্ত সে অ্যাডভোকেট হওয়ার যে ক্রাইটেরিয়া যতক্ষণ আলোচনা করলাম এটার ভিতরে দিয়ে যদি সে অর্থাৎ একজন আইনজীবী শুধু একজন অ্যাডভোকেট কিন্তু একজন অ্যাডভোকেট প্লাস সে হতে পারে আইনজীবী বুঝে সে কিন্তু আইনজীবী যদি ল ডিগ্রি না থাকে যদি সে বার কাউন্সিল অ্যাডভোকেট না হয় তাহলে কিন্তু সে শুধু আইনও প্র্যাকটিস করতে পারবে সে কিন্তু অন্য প্র্যাকটিস করতে পারবে আইনজীবী সুতরাং অনেক কমার্স ব্যাকগ্রাউন্ড বিবিএ করা হয় আইনজীবী হয় কমার্স থেকে পাস করে সে কম্পিউটারকে দিয়ে আইনজীবী কিন্তু সে কি হতে পারবে অ্যাডভোকেট হতে পারবে না বলা কিন্তু মানে হতে পারে সে ল পাস করে ওই বার কাউন্সিলের প্রসেসের ভিতরে গিয়ে সে অ্যাডভোকেট হতে পারবে ওকে এর বাইরে আছে কোম্পানি সেক্রেটারি প্রত্যেকটা কোম্পানিতে একটা সেক্রেটারি থাকে যিনি কোম্পানি লিগ্যাল ম্যাটারস ডিল করে এরা অ্যাডভোকেট হতে পারে অর্থাৎ এটা কোম্পানির পলিসি কোম্পানি যদি মনে করে যে আমার অ্যাডভোকেট দরকার এনরোল লাগবে তাহলে তারা এনরোল করে কোম্পানি যদি মনে করে যে না আমি এপিআর এর জন্য লিটিগেশনের জন্য আলাদা লয়ার প্র্যাকটিশনার কি করব কিন্তু কোম্পানিতে দৌড়াদৌড়ি জিনিসপত্র ঠিকঠাক করা লয়ারদের অ্যাডভোকেটের সাথে কানেকশন করা বিভিন্ন ক্লিয়ারেন্স লাইসেন্সগুলো প্রকিউর করা লিগ্যাল অপিনিয়নগুলো ড্রাফট করা মামলাগুলো ড্রাফট করা এটা যদি ইনহাউস লয়ার ছিল তাহলে সেই ক্ষেত্রে অনেক কোম্পানি বহু কোম্পানি তাদের যে ল ডিভিশন আছে সেক্ষেত্রে ইনহাউস লয়ার থেকে সেখানে অ্যাডভোকেটও থাকতে পারে নন অ্যাডভোকেট মানে লয়ার কিন্তু অবশ্যই তার একটা কি আছে প্যানেল লয়ার বলা প্যানেল লয়ার মানে প্যানেল লয়ার মানে হলো এই কোম্পানিগুলো তাদের মামলাগুলো ডিল করার জন্য বাংলাদেশে যারা ভালো লয়ার আছে যারা আছে ওদেরকে তারা কি করে চুক্তিভিত্তিক অ্যাপয়েন্ট অর্থাৎ তারা তাদের স্বাধীন প্র্যাকটিস করবে কিন্তু যখন কোন কোম্পানির ম্যাটার আসবে তারা ওই কোম্পানির যারা ল অফিসার আছে ল অফিসাররা এটা ওদের কাছে কমিউনিকেট করবে এবং ওই আইনজীবী ওই কোম্পানি প্যানেল মুক্ত করে রাখছে ওই মামলাটা তখন ওই অ্যাডভোকেটের কাছে পাঠানো হবে ওই অ্যাডভোকেট তখন এটা করবে কোম্পানির পক্ষে কোম্পানির শুনে এটাকে বলা হয় প্যানেল ল একটা কোম্পানির অনেকজন প্যানেল থাকে 10 20 30 জন প্যানেল ছোট কোম্পানি হলো কম হবে বড় কোম্পানি হলে প্যানেল বেশি হবে কিন্তু ওই কোম্পানির আন্ডারে একজন আইন কর্মকর্তা থাকতে পারে নট এসেনশিয়ালি টু বি তার অ্যাডভোকেট হওয়া দরকার হতে পারে সে ইউনিভার্সিটি থেকে লেভেল রিসার্চ করে সে লিগ্যাল কোঅর্ডিনেট করে লিগ্যাল ড্রাফটিং করে ইনহাউস লয়ারিং করে অ্যাসিস্ট করে লিগ্যাল ওপিনিয়ন ড্রাফটিং দিয়ে সহায়তা করে ড্রাফটিং দিয়ে সহায়তা করে এবং যখন মামলাটা শুনানি করে দরকার থাকে তখন সে প্যানেল লয়ার কি করে এনগেজ আমি কি বুঝাতে পারছি ইমিগ্রেশন লয়ার মানে হচ্ছে এরা আসলে হয়তো অ্যাডভোকেট না এরা বেশিরভাগ যদি নাম দেন তাহলে ইমিগ্রেশন কনসালটেন্ট শব্দটা তারা ব্যবহার করে তার মানে তাদের অ্যাডভোকেট হওয়া জরুরি না ইমিগ্রেশন ল তারা এক্সপার্ট তুমি বিদেশ যাবা কানাডার বিয়া দিতে যাও আমেরিকার বিয়া দিতে যাও ব্রিটেনের বিয়া দিতে যাও অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্সি দিতে যাও একটা দেশে পার্মানেন্টলি সেটেল করতে চাও ইমিগ্রেশন হিসেবে ইমিগ্রেন্ট হিসেবে যেতে চাও তাহলে যাতে ইমিগ্রেশনের ল আছে রুলস আছে নিয়মকানুন আছে শর্ত আছে এগুলো তো সাধারণ আইনজীবীরা বুঝতে পারে সাধারণ মানুষ বুঝতে পারে তার মানে যিনি ইমিগ্রেশন ল এর উপর এক্সপার্ট উনি তোমাকে কনসালটেন্সিটা প্রদান করবেন উনি হচ্ছেন ইমিগ্রেশন কনসালটেন্ট ইমিগ্রেশন লয়ার ইমিগ্রেশন অ্যাডভোকেট মানে বাকি কোনো কোর্টে যদি এইখানে যদি পরবর্তীতে আমাকে রিফিউজ করলো ইমিগ্রেশন আমি এটার জন্য আপিল করলাম তারপরে আমাকে তখন কোর্টে এই বিষয়টা কি করতে হবে নিষ্পত্তি করতে হবে তা কোর্টে আমার পক্ষে যিনি অ্যাপিয়ার করবেন উনি কিন্তু লয়ার বা কনসালটেন্ট হলে হবে আমাকে কিনতে হবে অ্যাডভোকেট কিনতে হবে আমি বুঝতে পারছি বিষয়টা তাহলে কনসালটেন্ট লিগ্যাল কনসালটেন্ট লয়ার অ্যাডভোকেট এটা অ্যাডভোকেট হতে আলাদা
অ্যাডমিনিস্ট্রেটর কনসালটেন্ট হতে পারে, কিন্তু একজন কনসালটেন্ট অ্যাডভোকেট অটোমেটিক্যালি অ্যাডভোকেট নয় যতক্ষণ পর্যন্ত সে অ্যাডভোকেট না হচ্ছে। ট্যাক্স কনসালটেন্ট হতে পারে, কিন্তু ট্যাক্স লয়ার হতে গেলে অ্যাডভোকেট হতে গেলে তার কিন্তু ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে এনরোল করতে হয়। আচ্ছা, এর বাইরেও কিন্তু ল আরো দিক আছে, যেমন ল ইন মিডিয়া অর কোর্ট, যেমন আদালত প্রতিবেদক আছে, কোর্ট রিপোর্টার। এই যে আমরা পত্রিকাগুলো বিভিন্ন আদালতের রায়ের খবর দিতেছি, ওখানে কিন্তু ল ব্যাকগ্রাউন্ডের মানুষদের ওখানে এই মিডিয়াতে অ্যাকাউন্ট করা হয়। কারণ একটা সাধারণ যে জার্নালিজম থেকে করছে সেটা পুরো ঠিক বুঝবে, সে পত্রিকা রিপোর্ট করতে হবে। কারণ আজকেও তো এই যে আমরা সাগরগুনি হত্যা মামলার তদন্ত নিয়ে আসি, তারপরে এখন এটার মধ্যে অনেক লিগ্যাল টার্মস আছে, অনেক লিগ্যাল প্রসেস আছে। মামলাটা কি অবস্থায় আছে, প্রতিনিয়ত টেলিভিশনে পত্রিকায় আমাদের আইন সংক্রান্ত বিষয় নিয়ে নিউজ হয়, কোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে নিউজ হয়। তাহলে এটা যেন নর্মালি যারা কোর্ট প্রতিবেদক থাকে বিভিন্ন সংবাদ প্রতিনিধিরা তারা ল প্রফেশন থেকে অ্যাডভোকেট এর সাথে জড়িত করে, উনি হয়তো লয়ার মানে ল ব্যাকগ্রাউন্ড, তাকে আদালত প্রতিবেদক হিসেবে অ্যাপয়েন্ট করা যাইতে পারে। এর বাইরে বিভিন্ন টেলিভিশনে জার্নালিজম আইন বিষয়ক প্রোগ্রাম সিটিভিতে সমস্ত প্রাইভেট চ্যানেলে ল নিয়ে একটা প্রোগ্রাম থাকে। তাহলে ওখানে যে প্রোগ্রাম যারা পরিচালনা করে, যারা হোস্ট সঞ্চালক, তারা কি হবে, অ্যাডভোকেট হতে পারে, ল ব্যাকগ্রাউন্ড থেকেও হতে পারে। এর বাইরে একটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে নোটারি পাবলিক। এই পাবলিক এটা হলো নোটারি পাবলিক হলো যিনি কোন একটা ডকুমেন্ট সার্টিফাই করতে হলফনামা দিয়ে হলফ করতে হবে যে এটা কারেক্ট। সুতরাং এই এফিডেভিট যেটাকে বলা হয়, এফিডেভিট বা হলফনামা, এটা সার্টিফাই কোন একটা কাগজকে ডকুমেন্টকে সত্য হিসেবে অথেন্টিক হিসেবে সার্টিফাই করার অধিকার আছে দুজন। একজন হচ্ছে ম্যাজিস্ট্রেট, যেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে, এক্সিকিউটিভ হতে পারে, আর একজন হচ্ছে নোটারি। নোটারি পাবলিক কিন্তু অবশ্যই আগে একজন অ্যাডভোকেট হতে হবে। অ্যাডভোকেট হওয়া ছাড়া কেউ নোটারি পাবলিক হতে হবে না, আলাদা সার্ভিস। নোটারি পাবলিক মানে নোটারি পাবলিক মানে তোমার একটা সার্টিফিকেট নোটারি পাবলিক, তাহলে সার্টিফিকেটের একটা ফটোকপি নিয়ে উনি যখন মানে স্ট্যাম্প সিল করবে নোটারি পাবলিক, ওনাকে আলাদা একটা অনুমতি দিতে হয়, কিন্তু ঢুকতে দিতে হয় না, সরকারকে একটা অনুমতি দিতে হয়। অনুমতি নেওয়ার পরে তুমি নোটারি পাবলিক হিসেবে গণ্য হওয়া। সমগ্র বাংলাদেশের যে কোনো নাগরিক তোমার দ্বারা সার্টিফিকেশন নিতে পারে। তুমি যখন সার্টিফাই করবা যে সার্টিফিকেট এটা অরিজিনাল, তুমি এটা অরিজিনালের সাথে কম্পেয়ার করছো, এটা সঠিক সত্য, এটা কোনো ভুল নেই, এবং যা ঘোষণা করছে তোমার সামনে সঠিক বলে তুমি সার্টিফাই করছো। তারপর শিল্পীর মালিক দিতে হবে একটা সংস্থাটা ইয়ে আছে, যে সিটি কর্পোরেশনের যে ট্রেড লাইসেন্স এটা 5 টাকা লাভ ডকুমেন্টটা থাকবে, সেটা মারা থাকে। এটা হচ্ছে নোটারি পাবলিক হলো হওয়া হচ্ছে সবচেয়ে সহজ কাজ, টাকাটা অর্থাৎ একজন অ্যাডভোকেট কিছু পারে না, কোনো বিষয়ে অ্যাডভোকেট হয়ে গেছে কিন্তু সে কথা বলতে পারে না, তারপরে তার লিটিগেশনে যাওয়ার সুযোগ নাই, লিটিগেশনে সে পারে না, তার ড্রাফটিং ক্যাপাসিটি নেই, রাইটিং ক্যাপাসিটি নেই, তারপর সে ইনহাউস লয়ার হিসেবে হতে পারছে না, সে কি করবে? সে তখন এখানে নোটারি পাবলিক করা হয় এরপরে তুমি কাগজ নিয়ে গেলা, তারপর শিল্প বানিয়েছে একটা এরকম ডকুমেন্ট ইয়ে করে সে প্র্যাকটিস সে করতে পারছে, সে যদি নরমালি বাংলাদেশে নোটারি পাবলিক হয় যারা দুর্বলের যারা পড়াশোনা ভালো থাকে বাইরে সময় আসতে বাংলাদেশ
legal practitioners and by order. আমি বুঝি না ল বোর্ডে বেকার থাকার তো আসলে কোনো সুযোগ নাই। কেউ যদি বেকার থাকে বুঝতে পারছি ইচ্ছা করে বেকার আছে, অবসর নিচ্ছে, সামনে আরেকটা বলে আমি যাবো। আমি এটা ল কারণ এখন দেখা যাচ্ছে কি আমরা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচার নিয়োগ দিতে যাচ্ছি, ডেকে ডেকে ভাই আসো চাকরি করো, আসো জয়েন করো, এই যে একটা মেয়েকে মাত্র মাস্টার্স পাস করছে, ওকে ঘাট ধরে গিয়ে এক জায়গায় জয়েন করে দিচ্ছে, এই লেটেস্ট ও জয়েন করতে যাচ্ছে না, তো স্যার একটু রেস্ট নিয়ে না গ্রুপ নাই। আমাদের এই হচ্ছে অবস্থা। ল যার যোগ্যতা আছে, তোমার যদি 3.5 প্লাস যদি রেজাল্ট থাকে 3.5 3.6 যদি রেজাল্ট থাকে, তোমার ঘর থেকে ডেকে ডেকে নিয়ে যাবে, আয় আসে আসে, হ্যাঁ রেজাল্ট খারাপ হয়ে যাবে। চাকরির এত রকমের অপরচুনিটিস আমাদের ল সেক্টরে ভয়াবহ অবস্থা। এখন মানে অনেকে স্টুডেন্ট থাকে যাদের এটা বাইরে আসছে, অনার্স পাস করে ফেলছে, মাস্টার্স পাস করে ফেলছে, চারটা সার্টিফিকেট এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এর বাইরে আসছে, তাহলে তো তুমি চাকরি তোমার জন্য সুতরাং আমি যে সেক্টরে তুমি যাইতে চাও তোমার জন্য সেক্টর টিচার হতে যাও, তাহলে একটা আর্টিকেল লেখা, ওদিকে ফোকাস করতে হবে, রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে, রিসার্চে যেতে হবে, ওয়ার্কশপ সেমিনার সিম্পোজিয়াম এগুলোতে অংশগ্রহণ করতে হবে, তোমার সিভিটা আপডেট হতে থাকবে, এটা ইংলিশ হতে থাকবে, বড় হতে থাকবে, এই চারটা সাবজেক্টের মধ্যে তার লিমিটেড থাকবে না, সিভি বাড়তে থাকবে, সিভি র্যাঙ্ক হতে থাকবে, সিভি মানে হচ্ছে সিভি র্যাঙ্ক বাড়া মানে হচ্ছে তোমার এগুলো সব অ্যাটেন্ডেন্স অপশন হচ্ছে। আর যদি তুমি লয়ার হতে চাও, তোমার বলে না আমি প্র্যাকটিস করব, ওকে ফাইন, মানে তোমার দায়িত্ব হচ্ছে যে তুমি অন্যান্য কাজে কমাই দিয়ে প্র্যাকটিসে একটু সময় দাও। তুমি তো স্টুডেন্ট থাকা অবস্থাতেই এগুলি প্লিজ গ্রহণ করতে হবে, আইনগত ভাবে হয়তো তুমি পারবে না, তুমি দিনের একটা নির্দিষ্ট সময় 2-4 মাস পর তুমি ওখানে ব্যয় করবে। তোমরা যদি ফার্স্ট ইয়ার থেকে এখানে যাও, সেকেন্ড ইয়ার থেকে যদি কোর্টে যাওয়া শুরু করো, একটা সিভিল আন্ডারে তুমি কাজ করলা, তোমার পরিচিত নরমাল অ্যাডভোকেট তোমার যেতে কমপ্লিট মানে তোমার পুরো পিপিএস দিতে চাই না, তাহলে তো অনেক আপনি পরিচিত আছে যে ভাই আমি আপনার সাথে কাজ শিখতে চাই। এখন তুমি যদি মনে করো যে আমার সাথে 7.5 টাকা বসে দিল না, তোমার টাকা দিবে এই পিপিএস করতে টাকা দিবে, এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে হবে। এই সময় তুমি টিউশনের হিসাবে 5,000 টাকা ইনভেস্ট করতে পারো, এটা চিন্তা করতে হবে, এটা ইনভেস্টমেন্ট। সুতরাং ওই সময়টা যদি তুমি যাও তাহলে তোমার উপকার হবে। অনার্স পাস করার পরে তোমাকে আবার নতুন করে স্টার্ট করতে হবে, তুমি অলরেডি জেনে গেছো। তবে এটা যারা বিশেষ চায় বা যারা চাকরিতে যেতে চায়, এটা বাড়তি একটা কষ্ট। তুমি পাস করার পরে দেখা যাবে যারা বিয়ে করে ফেলতে চায়, অনার্স লেখাটা কষ্ট করতে দরকার। এটা হচ্ছে যারা প্যাশনেট ফর প্র্যাকটিস, যে আমি অ্যাডভোকেট, দেশের সেরা একটা অ্যাডভোকেট, তাহলে আমি মনে করি আরামের ভিতরে থেকে অ্যাডভোকেট হওয়া সম্ভব। অ্যাডভোকেট ভালো অ্যাডভোকেট সেই হতে পারবে যাকে তার সিনিয়র সবচেয়ে বেশি, সবচেয়ে খারাপ হবে খাটাবে। শুধু তোমার খারাপ লাগবে, তোমার এখানে বেটাতে ওখানে বেটাতে, এই বারান্দাতে ওই বারান্দাতে, এই অফিস থেকে ওই অফিস, এই আইন থেকে ওই আইন, ওই ট্রাইব্যুনাল থেকে ওই কোর্টে তোমার তটস্থ করে রাখছে। তুমি তো ভালো যে এসি চেম্বারের মধ্যে বসে শুধু কাজ করতেছে, কম্পিউটারের মধ্যে সে লিটিগেশন করতে চাই পারবে, সে অফিস হাউস বলে তার ইনকাম ফিক্সড থাকে, তো যত ভালো হোক না কেন সে একটা সিম্পল স্যালারি বেশি, সে স্যালারি পাবে, তার নিজস্ব কি হবে ইনকাম হবে। তোমার নিজের ব্র্যান্ড ভ্যালু দেবে, তার ব্র্যান্ড ভ্যালু দেবে, এগুলো মাল্টিপল কাজ করতে হবে, সিভিল কাজ শিখতে হবে, ক্রিমিনাল কাজ শিখতে হবে, ট্যাক্সের কাজ শিখতে হবে, পেটের কাজ শিখতে হবে, কোম্পানি ফ্যামিলি যত রকমের মানুষের লিগ্যাল প্রবলেম আছে সব প্রবলেম শিখতে হবে, তাহলে ইউ ক্যান ব্রেক করতে হবে। তারপর তুমি একসময় গিয়ে সুপ্রিম কোর্টে চলে যাবে, সুপ্রিম কোর্টে বা রিভিউ করা কনস্টিটিউশন শিখতে আসছে। তো আমি মনে করি যারা প্র্যাকটিস করতে যাবে তাদের জন্য রাস্তা হচ্ছে কি তোমার দিনের একটা নির্দিষ্ট সময় চেম্বারের সাথে কানেক্টেড থাকা, চেম্বারে কাজ করা, চেম্বারের ফুড কোর্ট ম্যানেজ করা,
চেম্বারে দিনে কিছু বলো না হলে 2 ঘন্টা গিয়ে ওখানে ঘুরে আসে 2 ঘন্টা গিয়ে ওখানে বসে থাকে তোমাকে হয়তো শুনতে মনে হচ্ছে তোমাকে অবমূল্য নেই কিন্তু তোমাকে দিয়ে রোডও করে তোমাকে চান এর ইন্টারেস্ট নাই তোমার বলতে তো অমুক করে না হয়তো আমরা খুঁজতে যাও এটা বলে আমাকে বেশি করো এটা আমি যেটা বলছি সেটা কিছু এগুলো হচ্ছে পার্ট অফ লার্নিং ঠিক আছে তাহলে তোমার এই বছর আপনি কিভাবে প্র্যাকটিস করো সেকেন্ড ইয়ার তাহলে তোমার পাস করার পরে সরাসরি তুমি তোমার প্র্যাকটিস এক্সপেরিয়েন্স করে শিখতে হবে কিন্তু তোমার বন্ধুরা চাইতে 4 বছর আগে পড়তে 4 বছর আগে যখন আমি তাহলে তোমাকে পাস করার পরে স্ট্রাগল করতে হবে তুমি তখন থেকে ইনকাম করা শুরু করো তুমি যে পড়তে যাচ্ছ প্র্যাকটিস করতেছো এটা না নেবা সেই সরকার পাড়া থেকে বেশি যেন জানে যে তুমি পড়ে আসছো যারা ইন্টারন্যাশনাল এজেন্সিতে কাজ করতে চায় তাদের সঙ্গে কাজ করতে চায় টোটাল আবার যারা ইউনিভার্সিটিতে কাজ করতে চায় আইএলএ কাজ করতে চায় ল্যাবরেটরিতে কাজ করতে চায় যারা জাতিসংঘে কাজ করতে চায় তাহলে তোমার দায়িত্ব হচ্ছে এই রিলেটেড ইনফরমেশন হচ্ছে ট্রেনিং হচ্ছে ইন্টার্নশিপ হচ্ছে এগুলো তো সব রাখে এবং পার্টিসিপেট করে সার্টিফিকেটগুলো কালেক্ট করে ওখানে যদি কোনো ভলান্টারি কাজ করার সুযোগ দিতে পারো নিজের টাকা পয়সা খরচ করে আমি অনেক ক্লাসে একটা বলছিলাম আমাকে এক্সপেরিয়েন্সে বললাম আমার স্টুডেন্ট ও এখন লাখ লাখ টাকা ইনকাম করে মাসে 5 বছর মাত্র 2 বছর হয় অথচ ওই জায়গায় আমি একটু দিয়েছিলাম আমার একটা স্টুডেন্ট এখন সে কাজ তার বলতেছি বলছে যে প্রিভিয়াস ইউনিভার্সিটি স্টুডেন্ট পাস করে মাস্টার্স শুরু করে মাস্টার্স করার আগে এখন সে বিদেশে বর্তমানে সে দেশের বাইরে মাস্টার্স সে যখন জয়েন করছিল তখন মাস্টার্স হয় ওই সময় অনার্স পাস করার ওই সময় আমি আমার একটা স্টুডেন্টকে এখান থেকে দিয়েছিলাম সে চার ফিউচারে দিয়ে একটা বলতে যাবে কেন যাবে না ওই কক্সবাজার থাকতে হবে খরচ আছে তাকে টাকা পয়সা দিবে না দিলে টাকা দিয়ে থাকতে হবে কক্সবাজার থাকা খাওয়া খরচের বিলিটি আছে কিন্তু এটা তো আমার ইনভেস্টমেন্ট তুমি দেশের বাইরে আমাদের বিদেশে টাকা খরচ করা কিছু না তোমার কত খরচ হবে আমাদের 3 মাস থাকলা 3 মাসে তোমার আমি ধরে নিলাম 10,000 টাকা যদি খরচ হয় 30,000 টাকা কি হবে খরচ হবে কারেক্ট ম্যানেজ করো চার খরচ করো ঋণ নাও কারো কাছ থেকে যে হাসনা নাও সম্পত্তি তাকে বেঁচে দাও এটা তোমার একটা সোনাটি পড়া হাস হবে সার্টিফিকেট পরবর্তীতে যখন ওই ওরা নিয়ম দিবে টাকার বিনিময়ে যখন নিয়ম দিবে যখন স্যালারি স্টার্ট হতে পারে এক্সাম্পল 80 তখন তো সে একটা শিক্ষা প্রতিষ্ঠানে নিবে না যাবে সে কাজের জানে উদ্দেশ্য কারণে তার কানেক্টিভিটি তৈরি করছে সে ওদের এক্সপেরিয়েন্স গেইন করছে সার্টিফিকেট আছে সে ওখানে যারা কর্মকর্তা আছে সে সার্টিফিকেট মাসে একটা বন্ডিং তৈরি করেছে সামাজিক সম্পর্ক তৈরি করেছে ইনফর্মাল রিলেশনশিপ তৈরি করেছে এবং সবচেয়ে বড় কথা হলো সে ওখানকার ওয়ার্ক এনভায়রনমেন্ট কাজের পদ্ধতি জেনে গেছে ফলে অবশ্যই সে আরেকজনকে খুব ভালো রেজাল্ট পাবে বললেন মেডেল পেয়েছে বা ফার্স্ট হয়েছে কিন্তু তার কি নাই এরিয়ার এক্সপেরিয়েন্স অবশ্য তাকে দিতে কত ওকে এই জিনিসটা হলো স্বাভাবিক আমরা আমাদের একটা প্রবণতা হচ্ছে আমরা বুঝে দিতে এখন টাকা দিতে হচ্ছে এটাকে দিতে পরে না কামাইতে পারবো এটাকে দিতে আমাদের অনেক শুধু ফার্স্ট ইয়ার আগে দিতে কোচিং করে দিতে আমি এখানে বলতে পারবো না তার কোচিংয়ের একটা চাহিদা তৈরি করতে পারবো কাছে টাকা পাওয়া যায় আমি এক ঘন্টা পরে মোবাইলে টাকা এসে ঢুকতেছে এটা চাহিদা তৈরি হবে স্টুডেন্টসের লস বিভিন্ন কোচিং সেন্টার হতে তো হায়ার করে ভালো যদি পড়াইতে জানা একটা চাহিদা তৈরি করতে সে নিজে কোচিং সেন্টার দেয় পেশা টু পেশা পড়াইতেছে এই পেশা পড়াইতেছে পেশা এই আমাদের লাইফে আপনি কয়টা পাবেন 1 টাকা কত পাবেন
টাকা থাকে শেষে তুমি 4 বছর পরে গেলে তোমার আসলে খুব বেশি সেভেন্ট খুব বেশি তোমার যে লস হয়েছে অনেকে রিয়াল লস হয়ে যায় অনেক রেজাল্ট খারাপ হয়ে যায় তার চেয়ে বরং তুমি যদি একটা ভালো রেজাল্ট করো টাকা একটু কামাও অসুবিধা নেই তোমার খরচ খাওয়ার সুবিধা থেকে শুরু করে দিলাম সেই শুরু করে অনেক জিনিস তোমার তোমার যদি কম্পিউটার দিলে হয় কম্পিউটার দাও তোমার যদি না কামানো লাগে না কামাও বাকি সময়টা তুমি ডেভেলপমেন্ট গুলো করো ওয়েবসাইট ডেভেলপ করো স্কিল ডেভেলপ করো বিভিন্ন কোর্স করো প্রোগ্রাম করো সেমিনার করো তুমি কম্পিউটারে শিখো ইংলিশ স্পিকিং ডেভেলপ করো ইংলিশ ডেভেলপ করো সফট স্কিল ডেভেলপ করো কনফিডেন্স ডেভেলপ করো তুমি একটা স্কিল মাস্টার হয়ে যাও এটা তুমি এক্সেলেন্ট এটা তোমার ইনকাম জেনারেট করছে স্কিল দেন 4 বছর পরে তুমি আমার সঙ্গে শেষ করো তাহলে যে টাকাটা তুমি কম্প্রোমাইজ করছো 4 বছর ওটা তুমি দেখো কিন্তু যে কোনটা ওই কাজ না করলে হবে ওটা আপনাদের কম্প্রোমাইজ করা তোমার পাওয়ার হয়েছে তোমার একটা পাওয়ার হয়েছে ইয়ার পাওয়ার হয়েছে আপনি তো ভালো হয়েছে আমরা কিন্তু তাড়াতাড়ি কষ্ট করে ডিসিশন নিতে পেরে তাড়াতাড়ি সংসারে দিতে পারবো ভালো তো দেখো বারকাউন্সিল এটা রাষ্ট্রপতি পরিষদের আদেশ অনুযায়ী বারকাউন্সিল গঠন করা হয় এটি একটি সংবিধিবদ্ধ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বারকাউন্সিলের মধ্যে আমরা জানি যে তিন ধরনের সংগঠন আছে একটা হচ্ছে বার কাউন্সিল ইটসেলফ বার অ্যাসোসিয়েশন আর হচ্ছে বার কাউন্সিল ট্রাইব্যুনাল এই দুটো আমরা জানি বার অ্যাসোসিয়েশন তো আমি আগে বলেছি যে আইনজীবী হচ্ছে বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল হচ্ছে আইনজীবীদের প্রতিষ্ঠান বার কাউন্সিল আর বার কাউন্সিল ট্রাইব্যুনাল মানে হচ্ছে বার অ্যাসোসিয়েশনের কোনো মেম্বার কোনো অ্যাডভোকেট যদি বার কাউন্সিল আইন ভায়োলেশন অর্থাৎ তার জন্য যে অবস্থান পুরো কন্ট্রাক্ট আছে যদি সে ভায়োলেশন করে তার বিচার হবে কোথায় বার কাউন্সিল এই বার কাউন্সিল এই আমাদের লিগ্যাল প্র্যাকটিশনার্স বার কাউন্সিল অর্ডার 1972 তে 40টি অনুচ্ছেদ আছে আমি বাংলায় দিলাম যাতে আমাদের জন্য সুবিধা হয় তাহলে তোমরা নিশ্চয়ই দিতে পারবে বার কাউন্সিল কিভাবে গঠন হবে আমি যদি বলছি কিভাবে বলি 15 জন এখানে মেম্বার আছে এখানে মেম্বারের মধ্যে যারা আছে সেক্রেটারি জেনারেল আছে সভাপতি সাতজন নির্বাচিত অ্যাডভোকেট অর্থাৎ ভোটের মাধ্যমে সাতজন অ্যাডভোকেট নির্বাচিত হন এবং আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিত সাতজন অ্যাডভোকেট তার মানে লোকাল বার থেকে সাতজন অ্যাডভোকেট এবং সুপ্রিম কোর্ট বার থেকে সাতজন অ্যাডভোকেট 14 জন অ্যাডভোকেট সামনে হচ্ছে অ্যাটর্নি জেনারেল এই 15 জন নিয়ে বার কাউন্সিল গঠন বার কাউন্সিলের জন্য গ্রুপ ভিত্তিতে নির্বাচন করে সদস্য পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের সদস্য বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের পদের মেয়াদ 3 বছর কোন অ্যাডভোকেট কর্মকর্তা বা একজনের দুইবার অধিক বার কাউন্সিলের মেম্বার হতে পারবে আমি এখানে আর্টিকেল সহ দিয়ে দিয়েছি সুতরাং এটা পড়তে হবে বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে হবে একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান থাকবে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হবে বার কাউন্সিলের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বার কাউন্সিলের সদস্যরা নিজেদের মধ্য থেকে নির্বাচিত করবে 14 জনের মধ্য থেকে নির্বাচিত করবে সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্যে হতে বার কাউন্সিলের সচিব নিয়োগ করবে বার কাউন্সিলের যে সেক্রেটারি হবে উনি হবেন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ আর্টিকেল 6 এর যেটা বলা আছে বার কাউন্সিলের ওই সচিব হবেন প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ এক্সিকিউটিভ অফিসার পদাধিকার বলে বার কাউন্সিল ট্রাইব্যুনালের সচিব হবে বার কাউন্সিলের সচিব বার কাউন্সিল ট্রাইব্যুনালের যে সচিব বার কাউন্সিলের সচিব হবে বার কাউন্সিলের কাজ কি আর্টিকেল 10 এর মধ্যে নিচে বলা আছে এক নম্বর কাজ হলো প্রধান নির্বাচন অ্যাডভোকেট তালিকা যদি এটা মাথায় সবচেয়ে শেষ প্রায়োরিটির কাজ এটা হচ্ছে এক নম্বর কাজ তাদের কিন্তু এইটাতে সবচেয়ে বেশি মনোযোগ দেয় বার কাউন্সিল এখন করেছে শো অফ বার কাউন্সিলের সদস্য হয়ে পরবর্তীতে সুপ্রিম কোর্টে জাস্টিস হবে ক্ষমতা কেন্দ্রে পৌঁছাবে ওইটা এখন তার লক্ষ্য উদ্দেশ্য হয়েছে ক্ষমতা চর্চা করা বার কাউন্সিলের একজন মেম্বার সারা বাংলাদেশে অ্যাডভোকেটদের উপর ছড়িয়ে ঘুরাবে এগুলো এখন মুখ্য উদ্দেশ্য হয়েছে কোন কাজ কিন্তু তালিকা তৈরি করা এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া সমাধান করা বা কাউকে অ্যাডভোকেট তালিকা থেকে বাদ করা এটা মূল অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো পেশাগত অসদাচরণের অভিযোগের দাবিটা শাস্তির ব্যবস্থা অ্যাডভোকেটের পেশাগত আচার
বিধিমালা কি হবে, অর্থাৎ তার কি কি আচরণ তার কাছ থেকে প্রত্যাশা করা হয় বা কোন কোন আচরণ করা যাবে না, এটাকে বলা হয় ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট, পেশাগত আচরণ এবং ইটিকেট ম্যানার। আইন শিক্ষার মান উন্নয়ন করা কিন্তু বার কাউন্সিলের একটা গুরুত্বপূর্ণ কাজ। আগে বার কাউন্সিল এই কাজগুলো করতো, কিভাবে ল এডুকেশনকে ডেভেলপ করা যায়। শুধু তাই না, এর বার কাউন্সিলের মেম্বার যারা আছে, মেম্বার মানে যারা বারের অ্যাসোসিয়েশনের মেম্বার, সমস্ত বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিলের আন্ডারে, তার মানে বারের যারা সদস্য বা অ্যাডভোকেট যারা, এদের মান উন্নয়ন, পেশাগত মান উন্নয়নের জন্য বিভিন্ন কোর্স করে। একজন অ্যাডভোকেট হওয়ার পরে সে তাকে বার কাউন্সিলের বিভিন্ন ট্রেনিং, সেগুলো সব একটা ছিল বহু বছর ধরে বা 10,000 বছরের জন্য। এগুলোর জন্য আমাদের বাজেট আছে, টাকা আছে, সব এরা খাই করতেছে, এরা সেখানে দৌড়ে গেছে নির্বাচন নির্বাচন করা এবং জাতীয় নির্বাচন হোক না হোক বা কাউন্সিল নির্বাচন সময়ে নির্বাচনের পিছনে দৌড়ানো। ফলে অ্যাডভোকেটশিপ পরীক্ষা, অ্যাডভোকেটের মানদণ্ড বা লিগ্যাল এডুকেশন মানদণ্ড বা এর পিছনে কোনো নাই। বা কাউন্সিলের মানদণ্ড কমিটি আছে কাজগুলো করার জন্য। 11 বছরের 3টি স্থায়ী কমিটি এবং 11 বছরের একটি নিবন্ধন কমিটি, এনরোলমেন্ট কমিটি আছে। অর্থাৎ বার কাউন্সিলের সদস্য তালিকাভুক্ত করার কাজ, অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার কাজটা করবে এনরোলমেন্ট কমিটি। 3টি স্থায়ী কমিটির মধ্যে আছে এক্সিকিউটিভ কমিটি, ফিনান্সিয়াল কমিটি এবং লিগ্যাল এডুকেশন কমিটি। নির্বাহী কমিটি ও আপিল কমিটির 5 জন সদস্য বার কাউন্সিল সদস্যদের মধ্যে বার কাউন্সিল করতে মনোনয়ন। আইন শিক্ষা কমিটি 5 জন বার কাউন্সিল সদস্যদের মধ্যে হতে নির্বাচিত হবে, বাকি 4 জন যাদেরকে অবশ্যই সর্বনিম্ন 2 জন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, লিগ্যাল এডুকেশন কমিটি। এর বাইরে আছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে 11 বিটি আছে নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটি, 5 জন সদস্য। এর মধ্যে নিবন্ধন কমিটি মানে অ্যাডভোকেটশিপ যারা নিবে, এখানে খারাপ থাকে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক যিনি নির্বাচন কমিটির সভাপতি হবেন। আপিল বিভাগের বিচারপতি থাকবেন, হাইকোর্ট বিভাগের বিচারক থাকবেন, অ্যাটর্নি জেনারেল থাকবেন, বা কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত একজন থাকবেন। বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হওয়ার সকল আবেদনপত্র নিবন্ধন কমিটিতে উপস্থাপন করতে হবে। তার মানে হচ্ছে নিবন্ধন কমিটি হচ্ছে তোমার অ্যাডভোকেসি প্রক্রিয়া গ্রহণ করবে এবং বাইরে বোর্ডে এড়াই থাকে, এদের ভিতর থেকে এই কমিটিতে ফর্ম করা হবে। ঠিক আছে? বার কাউন্সিল ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল দিয়ে আমরা বুঝতে পারতেছি হচ্ছে বার অ্যাসোসিয়েশন যারা মেম্বার, অ্যাডভোকেট, বার কাউন্সিলের যারা সদস্য, এদের বিচার কিভাবে হবে। 3 জন সদস্য আছে, বার কাউন্সিলের মনোনীত 2 জন এবং অ্যাডভোকেটের মধ্যে থেকে একজন। পেশাগত অসদাচরণের জন্য ট্রাইব্যুনালের অভিযোগের পদ্ধতি 32 অনুচ্ছেদে বলা আছে। ও আইনজীবী পেশাগত অসদাচরণ বা অন্য অসদাচরণ অভিযোগ যে কোনো ব্যক্তি বা আদালত অথবা বার কাউন্সিলের নিকট দায়ের করে। অতএব এটি সরাসরি কোর্টে মামলা করা যাবে না। কোনো অ্যাডভোকেটের পেশাগত অসদাচরণের বিরুদ্ধে যদি মামলা করতে চায় তাহলে আমাকে বার কাউন্সিলে ওই ট্রাইব্যুনালে করতে হবে, অভিযোগটা দাখিল করতে হবে। বার কাউন্সিল তার সংক্ষিপ্ত ব্যাপার প্রত্যাখ্যান করতে পারে বা বার কাউন্সিল এমন অভিযোগ প্রত্যাখ্যান না করে 33 অনুচ্ছেদের অধীন গঠিত বার কাউন্সিলের ট্রাইব্যুনাল নিষ্পত্তির জন্য পাঠাতে হবে। অভিযোগিতার হিসাবে বার কাউন্সিলের কাছে, বার কাউন্সিল অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে। যদি গ্রহণ করে তাহলে এটা পাঠাতে হবে কোথায়? বার কাউন্সিল ট্রাইব্যুনালের কাছে। বা বার কাউন্সিল নির্দিষ্ট যে কোনো আইনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ট্রাইব্যুনালে পাঠাতে পারে। অর্থাৎ এটা বাই অ্যাপ্লিকেশন হতে পারে, আবার সো মোটো হতে পারে। অর্থাৎ বার কাউন্সিল নিজেও তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে অভিযোগটা বার কাউন্সিলে ট্রাইব্যুনালে পাঠাতে পারে। ট্রাইব্যুনাল কি করে? What is tribunal's power? Article 36 of Article 4. কোন অভিযোগ যখন ট্রাইব্যুনালে যাবে সেটা অভিযোগকারীকেও যেতে পারে, বার কাউন্সিলকেও যেতে পারে। অভিযোগকে খারিজ করে দিতে পারে, গ্রহণ করবে না। 2 অসদাচরণ বা পেশাগত অসদাচরণ যদি প্রমাণিত হয়, একজন অ্যাডভোকেটকে কঠোর তিরস্কার করতে পারে বা তাকে আইন পেশাগত সময় বরখাস্ত বা অপসারণ করতে পারে, অর্থাৎ তার আন্দোলনের বাতিল করতে পারে। অভিযোগ দিতে প্রমাণিত হলে অভিযোগকারীকে সর্বোচ্চ 500 টাকা জরিমানা। আচ্ছা, এখন ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি আমি ক্ষুব্ধ হই, আমি কোথায় প্রতিকার চাই? ট্রাইব্যুনালের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা রিভিউ করা যাবে। রিভিউর কথা বলা আছে 34 সাব-আর্টিকেল 8। ট্রাইব্যুনাল তার নিজ উদ্যোগে বা ইহার নিকট রিভিউর জন্য কোনো আবেদন করে, ট্রাইব্যুনাল তার নিজের আদেশ রিভিউ
বার কাউন্সিল ট্রাইব্যুনাল রিভিউ ক্ষমতা প্রয়োগ করে তার নিজের কোনো আদেশ বহাল রাখতে পারে, পরিবর্তন করতে পারে বা বাতিল করতে পারে। আর আপনি হচ্ছে টাকা জরিমানা 36(1) বলছে ট্রাইব্যুনাল রায়ের ক্ষেত্রে 90 দিনের মধ্যে সম্পৃক্ত ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপিল করতে বার কাউন্সিল ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো রিভিউ গ্রহণ না করে, তাহলে আমি সরাসরি হাইকোর্ট ডিভিশনে বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সিদ্ধান্তে রেজিস্ট্রি হাইকোর্ট ডিভিশনে করতে পারি, আপিল করতে পারি। আমরা সব শেষে চলে আসছি। এটা হচ্ছে কাউন্সিল প্রফেশনাল কন্ট্রাক্টর ইটিপি, এটাও গুগলে পাওয়া যাবে বা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। এটাকে যদি আপনি সামারি অনেক কথা লেখা আছে ইংরেজি বলতে আমরা যদি সামারি করি বাংলায় এই জিনিসগুলো শেখা যায়। একেবারে কমিউনিকেশনের জন্য কি কি আচরণ জানি মেনে চলতে হবে, কোন আচরণ না মানলে তার যে পেশাগত অসদাচরণের অভিযোগ বা কাউন্সিলের কাছে অভিযোগ করা যায়, যেটা বার কাউন্সিল ট্রাইব্যুনালে করতে পারে, আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন। আমি আসলে গ্রামের পক্ষে বিজ্ঞাপন দেওয়া হয়, বিজ্ঞাপন মানে টেলিভিশন বিজ্ঞাপন, সাইনবোর্ড ব্যবহার, ব্যানার ব্যবহার, সাইনবোর্ড সব চেম্বারে দিতে হবে, ভাষণ করতে হবে, কিন্তু বিজ্ঞাপন আকারে দেওয়া হবে, লিফলেট আকারে দেওয়া হবে, গায়ে করতে গাড়ি শব্দ লাগে অথবা বাসের তালা দিয়ে দিতে হবে। যেমন অনেকে কিছু আগে দেখলাম টিকটকার মাহমুদকে নিয়ে গেছে, কারণ যিনি বইয়ের পিছনে বাইরে বা আমি অ্যাডভোকেট, আমি চেম্বার থেকে লাইভ করলাম, আমার কাছে আছে এগুলো করা অতিরিক্ত আইনজীবীকে বাধা না দেবো। এখন আমার ক্লায়েন্ট আমাকে কিছু ওনার কাছে মনে হচ্ছে যে আমার সাথে আরেকজন সিনিয়র লয়ার দিয়েছে, এখন আমি ওনাকে কি করতে পারবো, ব্যক্তিগত বিবাদ করতে পারি, একই মামলায় একাধিক আইনজীবী থাকলে মামলা করতে পারবে, তাহলে সিনিয়রের ক্ষেত্রে মামলা করতে না স্বার্থের সংঘাত করবে, অর্থাৎ আমার কর্তৃত্ব ইন্টারেস্ট হলে আমি মামলা পরিচালনা করতে পারবো। যেমন যে কোর্টে আমার বাবা জাজ হিসেবে আছেন, ওই কোর্টে আমি লয়ার হিসেবে অ্যাপিয়ার করতে পারবো, আমার ভাই আছে আমি অ্যাপিয়ার করতে পারবো। মক্কেলের মামলায় সাক্ষী হলে আইনজীবী মামলার দায়িত্ব অন্যকে বর্ণনা করে, বিচারকের সাথে মামলা সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত যোগাযোগ করা, বিচারকের সাথে এগুলো এখানে বিচারকের সাথে পিকনিকে যাওয়া যাবে, বিচারকের সাথে আড্ডা দেওয়া যাবে না, লয়ার বিচারকের সাথে যেতে পারে। এটা কেমন ভায়োলেশন, আমরা অতীতে বিচারকের সাথে কমিশন করতে কোনো ভায়োলেশন এই রূপে বেশি লাভ দেওয়া যাবে না। কেয়ার করতে যাওয়া যাবে না, যেটা আমার সাথে কিছু করে ফিল্ডের দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা, সেটা এগুলো আইনে আছে। বিভিন্ন উভয় পক্ষের টাকা খাবে এবং মামলা নিয়ে আমার আলাদা লেখা আছে। আলহামদুলিল্লাহ 18 সাল থেকে আমি বিষয়টা নিয়ে অসংখ্যবার লিখেছি, এগুলো লেখা আছে যে বাংলাদেশের পাবলিক সার্ভিস আইন করা যাতে তারা না হয়, এটা এখন সর্বশেষ দেখলাম যে একটা ডিপার্টমেন্ট ভালো করতেছে, সরকার মিলে আলাদা পাবলিক প্রসিকিউশন সার্ভিস আইন করা হয়েছে। জানেন না বিএনপি বা যদি আসে তারা এটা বহাল রাখতে পারেন, অডিয়েন্স নাও রাখতে পারেন। আমি আশা করছি তারা রাখবে, যদি রাখি এটা একটা অসাধারণ কাজ হবে, কারণ আমাদের এই পিপি বা প্রসিকিউটর সার্ভিস অথবা অ্যাটর্নি জেনারেল সার্ভিস আছে, রাষ্ট্রপতির আইনজীবী আছে, এরা পুরোপুরি দলীয় আনুগত্যের বিরুদ্ধে নিয়োগপ্রাপ্ত, এরকম মেধার নাই এবং এটা ন্যায় বিচার নিশ্চিতের একটা বড় ধরনের কাজ। হয়রানিমূলক চিন্তামূলক একটা অস্বীকার করা। দ্যাটস ইট। আর কোনো প্রশ্ন আছে?
প্রশ্ন থাকলে বলতে পারো। সেম টু প্রশ্ন তুমি করো, যেন স্যারকে হ্যাপি করে দাও।